আধিকারিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের এনআইএর। দুজন এনআইএ আধিকারিক জখম, গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে পাথর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, তাদের আক্রমণ করার অভিযোগ। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সিজারের কাছ থেকে বিস্তারিত জানবো, ভূপতিনগরে কি ঘটলো? যেভাবে এনআইএ আক্রান্ত হয়েছে তারপরেই তারা কিন্তু অভিযুক্তদের সঙ্গে নিয়ে তারা বেরিয়ে যায় একটি দল, এবং অন্য একটি দল তারা ভূপতিনগর থানায় এই মুহূর্তে অভিযোগ দায়ের করেছে। একদম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আক্রান্ত হওয়ার ঘটনায় যে অভিযোগ হয়েছিল অনেকটাই সেই ধরনের, যে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, তাদের আক্রমণ করা, তাদের গাড়ি ভাঙচুর করা এবং সেই সঙ্গে সঙ্গে বেআইনি জমায়েত, উস্কানি দেওয়া, এই ধরনের একাধিক ধারায় তারা অভিযোগ দায়ের করেছে এবং সেই এফআইআর নথিভুক্ত হচ্ছে বলে আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সেখানে স্পেসিফিক কিছু নাম রয়েছে, কিছু ব্যক্তির নাম রয়েছে যারা এই গোটা ঘটনায় নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ এনআইএর, এবং তার মধ্যে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। ধন্যবাদ সিজার। আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় গৌড় রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয়, ভোটবঙ্গে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা, সন্দেশখালীর পর এবার ভূপতিনগর, কি বলবে? দেখো, একেবারেই সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি যেভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে তারা আক্রান্ত হয়েছিলেন, তাদের হামলার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। আবারও কিন্তু ঠিক একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি, তবে এবার হচ্ছে এনআইএর তদন্তকারী আধিকারিকরা। গতকাল রাতে তারা ভূপতিনগরে গত 2022 সালের 2রা ডিসেম্বর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তৃণমূল নেতার বাড়িতে, কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার হাতে পেয়েছে এনআইএ। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যেই বিগত বেশ কিছুদিন ধরে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী থেকে শুরু করে অনেককেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছিল। গতকাল তদন্তকারীরা তারা একেবারে সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে 3 থেকে 4টি লোকেশনে তারা তল্লাশির জন্য যান এবং দুজনকে আটক করা হয়েছিল সন্দেহভাজন, এমনটাও কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। এবং তাদেরকে যখন সঙ্গে নিয়ে বেরিয়ে আসছিলেন গোয়েন্দারা, ঠিক সেই সময় তাদের গাড়ি ঘিরে ধরে, ঠিক একইভাবে যেটা ঘটেছিল সরবেরিয়াতে ইডির গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো, গাড়ির সামনে বসে পড়া, এক্ষেত্রেও কিন্তু ঠিক একই ধরনের ঘটনা। একেবারে এনআইএর যারা তদন্তকারীরা ছিলেন তারা যে গাড়ি নিয়ে গিয়েছিলেন সেই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো, এমনকি এক্ষেত্রে কিন্তু যেটা দেখা গেছে একেবারে সামনের সারিতে ছিলেন বেশ কিছু মহিলা, তারা রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং যে সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তকারীরা গিয়েছিলেন সেই টিমে কিন্তু মহিলা সিআরপিএফও ছিল, তাদের সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তার পরবর্তীতে যেটা এখনও পর্যন্ত অভিযোগ হিসেবে উঠে আসছে যে তদন্তকারীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং সেই ইটের আঘাতে গাড়ি ভাঙচুর হয়েছে বা গাড়ি ভেঙে গেছে, গাড়ির কাজ ভেঙে গেছে। এবং ইতিমধ্যেই এনআইএর তরফ থেকে কিন্তু অভিযোগ জানানো হয়েছে ভূপতিনগর থানাতে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা, তদন্তকারীরা ইতিমধ্যেই যে অভিযোগ জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা ছিলেন সেখানে, কেউ মদত দিয়েছিলেন কিনা, কেন এ ধরনের হামলার পরিস্থিতি তৈরি হলো বা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো, সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে জেলা পুলিশ। তবে এক্ষেত্রে যেটা একটা পার্থক্য আছে, কারণ ইডির উপরে যেদিন হামলা হয়েছিল 5ই জানুয়ারি, সেদিন কিন্তু গোয়েন্দা সংস্থার আধিকারিকদের তাদের খালি হাতেই ফিরে আসতে হয়েছিল। তবে এক্ষেত্রে যে দুজনকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাদের দুজনকে সঙ্গে নিয়েই এনআইএর যারা গোয়েন্দারা গিয়েছিলেন তাদের একটি দল তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ কলকাতায় যে এনআইএর অফিস রয়েছে সল্টলেকে, সেই অফিসের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। তবে এই পরিস্থিতি, যে ধরনের পরিস্থিতির মুখোমুখি, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান, এবং সেখানেও কিন্তু তাদেরকে বাধার মুখোমুখি হতে হলো, এমনকি আক্রান্ত হতে হয়েছে দুজন অফিসারকে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। তাদের মেডিকেল করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের আঘাত কতটা গুরুতর সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো যায়নি। তবে দুজন অফিসার এই হামলা বা যে বিক্ষোভের ঘটনা, সেই ঘটনাতে দুজন আক্রান্ত হয়েছেন, একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাও আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। তবে এনআইএর তরফ থেকে যে অভিযোগ ইতিমধ্যে ভূপতিনগর থানায় জানানো হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করেছে। তবে এই গোটা ঘটনার পেছনে কারা ছিলেন, কাদের মদত ছিল, কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ যে দুজনকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল তাদেরকে গোয়েন্দা সংস্থার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়াটাই কি মূল উদ্দেশ্য ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়েছে। বেশ ধন্যবাদ তোমাকে। আর এই ঘটনার পর সরব হয়েছে বিজেপি, কে কি বলছেন দেখাবো। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে।
এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এখানে কোনো তদন্তের জন্য এলেই তদন্ত করতে তাতে বাধা, নানান ধরনের বাধার সৃষ্টি করা হয়, আক্রমণ করা হয়, ইডিকে আক্রমণ করা হয়, সিবিআইকে আক্রমণ করা হয়, এনআইএ। এগুলো ভালো না, এগুলোকে মানুষ ভালোভাবে দেখছে না। যদি কোনো পাপ বা অন্যায়ের সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত না থেকে থাকে তাহলে ভয় কিসের? তদন্ততে সহযোগিতা করা উচিত। ও তো একই মডেল, শাহজাহান যে মডেল দেখিয়েছে সেই মডেলেই এটা হয়েছে। তার মানে রাজ্য সরকারের প্রশাসনের মদত আছে। মাননীয়া এই রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। তারা এই যেভাবে এই সমস্ত কাণ্ডগুলো করছে কেউ রেহাই পাবে না। যেমন শাহজাহান রেহাই পায়নি, শাহজাহান তো এখন শ্রীঘরে। শাহজাহানকে দিয়েই রাজ্য সরকার এই কাণ্ডটা করিয়েছিল, আর এখানেও তাই হচ্ছে। কোনো মতেই রেহাই পাবে না। মোদিজি আছে না, মোদিজি অমিত শাহজি, এ কোনো রকম ভ্রষ্টাচার রাষ্ট্রবিরোধী কাজ কোনো বরদাস্ত হবে না। আর এই ঘটনায় মোহাম্মদ সেলিম সিপিএম নেতা, তিনি কি বলছেন শুনুন। আমাদের রাজ্যের কি অবস্থা তো বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে কেন্দ্র সরকার তেমনি হচ্ছে রাজ্য সরকার। এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে। আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি, সিবিআই, এনআইএকে ব্যবহার করা, ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে, এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ। তৃণমূলের লোকরা যখন তৃণমূল করছে না তাদেরকে পুলিশ এসপিকে দিয়ে, ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তুমি করো তৃণমূল, নাহলে তোমাকে এনডিপিএস কেস দেবো। এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সিকে ব্যবহার করা, এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। আর এই ঘটনায় বারবার বিরোধীরা কিন্তু আঙুল তুলছে শাসক দলের দিকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এনআইএ-কে নিয়ে কি বক্তব্য রেখেছিলেন, কি বলেছিলেন শুনুন। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেড করাচ্ছ, এজেন্সি কেন রেড করাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএ এর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ, জুমলা একটা রাজনৈতিক দল। পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে আবার হামলার মুখে কিন্তু এনআইএ। সন্দেশখালীর পর আবার ভূপতিনগর, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত এনআইএ আধিকারিকরা। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি TV9 বাংলার পর্দায়। একেবারে এনআইএ আধিকারিকদের ঘিরে ধরে চলছে বিক্ষোভ। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। অভিযুক্তদের খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। সরাসরি সেই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। ভূপতিনগরের অর্জুনপুরে সন্দেশখালীর ধাঁচে মহিলাদের সামনে রেখে বিক্ষোভ। রাজ্যব্যাপী যেখানে প্ররোচনা চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে, আর যেখানে রাজ্য সমাজ বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ যারা করছে বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেত্রে সম্পূর্ণ রিল্যাক্টেন্ট, সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। আমরা আবার বলি, যেখানে কোনো আইনের শাসন নেই, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, এই অবস্থার মধ্যে ভোট করানো কতটা স্বাস্থ্যকর হবে এটা নিয়েও এখন সংবিধান বিশেষজ্ঞদের বা সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তাদের চিন্তা ভাবনা করা দরকার। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন উনি আসনের প্রার্থী, আগে বলেছিলেন উনি 294টা আসনের প্রার্থী, তার আগে বলেছিলেন পঞ্চায়েতে ওনার মুখ দেখে সবাই যেন ভোট দেয়। মুখ্যমন্ত্রীর মুখ দেখে শুভু শাহজাহান তৈরি হয়েছে, শুভু শাহজাহানদের আদলে ভূপতিনগর তৈরি হচ্ছে।
যার জন্য দুষ্কৃতী বাহিনী বলতে যা বোঝায় একেবারে তাই চলছে। এটা না বোঝার কোনো কারণ নেই। দুষ্কৃতীরা রাজত্ব করছে, সর্বনেশে কাণ্ড হচ্ছে। সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায়। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। পুলিশ, অপরাধী, সরকার, দল সম্পৃক্তকরণ হয়েছে পশ্চিমবাংলায়। তাই একটা কেন্দ্রীয় সংস্থা যখন তদন্ত করতে আসে, এত বড় একটা ঘটনা কোর্টের নির্দেশে হচ্ছে, সেই ঘটনাতেও তাদেরকে আক্রমণ করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। কি বলতে চাইছে অপরাধীরা? তাহলে অপরাধীরা বলতে চাইছে এটা তাদের সরকার। তাদের বুকের ছাতি চওড়া হয়েছে, তারা ফুলে পেঁপে উঠেছে, তারা প্রশ্রয় পেয়েছে, তারা লালিত পালিত হয়েছে এই সরকারের আমলে। এই জিনিস অত্যন্ত ভয়ঙ্কর দিকে যাচ্ছে রাজ্যে। এবার এনআইএ এখন বিজেপির রাজনৈতিক নেতা কর্মীদের মৃত্যু হলে পরে সেখানে এনআইএ তদন্ত হচ্ছে, তাহলে কাউন্টার ক্রস বর্ডার টেরোরিজম বা ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় নিরাপত্তা কি করে বিঘ্নিত হচ্ছে আমি বুঝতে পারলাম না। কিন্তু যেহেতু হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তাই নিশ্চিতভাবে আমরা কিছু মন্তব্য করবো না এই বিষয়ে। তবে আজকে যে আক্রমণ হয়েছে সেটা আমি তো অন্তত জানি না যে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এই আক্রমণের সাথে জড়িত আছে বলে। আর এই ঘটনা নিয়ে প্রাক্তন পুলিশ প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো। এনআইয়ের উপরে এনআই তো নিজের অর্ডারে কিছু করেনি। কোনো একটা সরকারি অর্ডারের ভিত্তিতে তারা ওখানে ইনভেস্টিগেশনে গেছে। তাদেরকে পুরোপুরি সাহায্য করা দরকার আছে। এটা যারা অফিসারদের উপর এগেনস্টে কমপ্লিট এগেনস্টে যারা অত্যাচার করেছে, ঢিল মেরেছে, তাদেরকে আটকাচ্ছে বা সরকারি কাজে বাধা দিচ্ছে, তারা বেসিক্যালি আইনগতভাবে প্রচন্ড পরিমাণে অন্যায় করছে। এটা আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী এবং আমাদের রাজ্য সরকারের যারা উচ্চপদস্থ অফিসাররা তারা এটা বুঝতে পারবে।